আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার মৃত্যু গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে এসেছি, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিঁড়িতে বসলাম। যাই একটা সুযোগ ছিল, সব শেষ। এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিভাবে বের করব বাবার খুনের রহস্য? কিভাবে নিজের পা প্রতিটা কষ্ট মারজান বেগমকে ফিরিয়ে দেব? এত দূর ছুটে আসার সার্থকতা কি শুধু এইটুকু সার্থকতা তোরির বিয়েটা দেখতে পাবো? মনে হচ্ছে বাবার খুনের রহস্যই থেকে যাবে। গালিব এসে আমার পাশে বসলো। ওর মনেও হতাশার ছাপ। গালিব বলল, এখন কিভাবে কি করবি? আমি বললাম, চেয়ে চেয়ে দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। গালিব বলল, আচ্ছা এটা কার কাজ হতে পারে? আমি বললাম, যার প্লেনই হোক, সে আমাদের প্লেন সম্পর্কে জানে। গালিব বলল, কিভাবে বুঝলি? এত নিখুঁত প্লেন কার মাথায় বা আসতে পারে? গালিব বলল, আরে মুন্নি আবুকে তুই চিনিস না, ওনার হাজবেন্ড আর উনি সেই বদ। আমি বললাম, তোর মুখে এসব মানায় না, আরো বেশি করে কথা পেটে রাখ। গালিব বলল, তুই শুধু শুধু আমাকে দোষছিস। আমি বললাম, তুই তো নিষ্পাপ মুন্না। গালিব বলল, আবার মুন্না কে? আমি বললাম, সিনেমার ডায়লগ। আচ্ছা চল, মার্কেটে যেতে হবে। গালিব বলল, কেন? আমি বললাম, নাস্তা করব। গালিব বলল, আরে ভাই, মার্কেটে যেতে হবে না, সবার সাথে নাস্তা করবি। আমি বললাম, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। গালিব বলল, আচ্ছা চল। গালিবের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। গালিবটা আবার কোথায় যেন হারিয়ে গেল। আমি তার বিছানায় শুয়ে মোবাইল টিপছি। আবার উদয় হলো সেই প্রেমা চৌধুরী। এবার সে সরাসরি বলল, মেঘবাবুকে বেশ চিন্তিত লাগছে। আমি আঁতকে উঠলাম তার কথা শুনে। আমি বিস্ময় হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি, চেষ্টা করছি চিনা যায় কিনা, কিন্তু না, সে অপরিচিত। আমি বললাম, কে আপনি? খোঁজ নিয়ে দেখেন কে আমি। আপনি জানলেন কি করে আমি মেঘ? সত্য কখনো গোপন থাকে না। আমি বললাম, কি চান আপনি? ভালোবাসা। আমি বললাম, কার? সময় হলে বলবো। আমি বললাম, আগে বলে দেই, আমি কিন্তু পারবো না। সময় হলে দেখা যাবে। আমাকে আপনি করে বলবেন না, বয়সে ছোট। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ? মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো। আমি রীতিমতো স্তব্ধ। বুকের ভিতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। এটা তো সেই মায়াবতী মেঘা। এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম। মেঘা বলেছিল তার বান্ধবী প্রমার কথা। হ্যাঁ, মেঘাই বলেছিল, কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি। আবার প্রমা এখানে বা কি করে? সে কি হয় এই বাড়ির? প্রেমা বলল, কি হলো, চিনতে পারছেন? আমি বললাম, হুম। তোমার ব্যাপারে সবকিছু রহস্য রয়ে গেল। প্রেমা বলল, ক্লিয়ার হবে কিছুদিনের ভেতর, তার আগে হতে পারে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব? প্রেমা বলল, কি? আমি বললাম, যদি কিছু মনে না করেন। প্রেমা বলল, মেঘা সম্পর্কে জানতে চাইছেন? ও মাই গড, এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট। প্রেমা বলল, মেঘার আশা ছেড়ে দিন। আমি বললাম, কেন? প্রেমা বলল, ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম, আমি ওর আশায় বসে আছি, সেটা কে বললো তোমাকে? প্রেমা বলল, অনুমান করলাম। আমি বললাম, ভুল, আমি তার কাছ থেকে টাকা পাই। তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে একটিবার দেখা করার সুযোগ করে দাও। প্রেমা বলল, ছোটবেলায় খেয়েছি সুজি, একটু হলেও বুঝি। সমস্যা নেই, আমি দেখা করাবো না, তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রেমা বলল, ঠিক আছে, ভয় পাবেন না মেঘ চৌধুরী, আমি আছি আপনার সাথে, বন্ধু ভাবতে পারেন। আমি বললাম, যখন উপকার আসবে তখন না হয় বন্ধুর হাতটা বাড়াবো। প্রেমা বলল, অপেক্ষায় রইলাম। মেয়েটাকে নিয়ে রহস্য শেষ নেই। সে এত কিছু জানে কি করে? যত সময় যাচ্ছে তত রহস্যের সম্মুখীন হচ্ছি। এই রহস্য শেষ কবে? না জানি। এখান থেকে শেষমেশ পাবনার বাস ধরতে হয়। গালিব টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। আমাকে দেখে আরো তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। আমি বললাম, কাঁদছিস কেন? আমি বললাম, দেখ গালিব, আমার থেকে কিছু লুকালে হবে তোর সব থেকে বড় বোকামি। গালিব বলল, আরে না, তোর থেকে কি লুকাবো? আমি বললাম, তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, প্রমা মেয়েটাকে? প্রমা আবার কি করেছে? আমি বললাম, না কিছু করিনি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। গালিব বলল, সে তো আমার ছোট বোন। আমি বললাম, আপন? গালিব বলল, কি সব পাগলের মতো বলছিস, বড় হতে যাবে কেন? এখন চল, পেটে আগুন লেগে আছে। ওয়েট, একটি টি শার্ট পরে নেই। সিঁড়ি নামতেই দেখলাম সবাই নাস্তা করছে। আমি আর গালিব পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বড় মামার ডাকে থেমে যেতে হলো। এই গালিব। জি জেঠু। সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? গালিব বলল, জেঠু একটু মার্কেটে যাচ্ছি। কেন, সকাল সকালে তো কিসের জরুরি? না মানে জেঠু মিরাজ রেস্টুরেন্টে যাবে। ছোট মামা বলল, রেস্টুরেন্টে আবার যাবি কেন? কাকু, মিরাজ ব্রেকফাস্ট করবে। এত পেঁচানোর কি দরকার? একটা কিছু বলে চলে আসলেই তো হয়। মেজো মামি বলল, এখানে ব্রেকফাস্ট করলে কি সমস্যা? না মানে আম্মু, মিরাজ দীর্ঘ অনেক বছর পর আমেরিকায় ছিল তো আমাদের সাধারণ বাঙালি খাবার সে খেতে ইস্তত্ব বোধ করে। চট করে মুন্নি বলে উঠল, কালকে তো বলেছিলি ডেকোরেশনের লোক। গালিব বলল, আরে ডেকোরেশন তো ওর মামার, আর তাছাড়া আমি ইউএসএ ওর ফ্ল্যাটে ছিলাম, আবার একই ভার্সিটিতে পড়তাম। গালিবের হাত টানছি যাওয়ার জন্য, কিন্তু গালিবের মতলব যে অন্যটা ছিল তা কিছুতে বুঝতে পারি না। মেজো মামি এসে আমার হাত ধরে এক প্রকার জোর করে টেবিলে নিয়ে বসালো, সাথে গালিবে বসলো। বড় মামা গালিবকে শাসাচ্ছে, তুই দিন দিন গর্দভ হচ্ছিস নাকি? একটা ফরেনার ছেলে আসলো,
তুই কারোর সাথে পরিচয় করে দিলি না। ছেলেটা কিভাবে আছে, কি খায় না খায়। মেজো মামা আমাকে বলল, তুমি কিছু মনে করো না, আমার ঘরে একটা বলদ রয়েছে, খেতে পারে না, তো খেয়ে অভ্যাস করতে হবে না। আমি বললাম, থাক হয়েছে আঙ্কেল, আমি তো গালিবকে নিষেধ করেছিলাম। এর ফাঁকে গালিব চট করে সুযোগ বুঝে বলে ফেললো, জেঠু মিরাজকে কিছুদিন রাখতে চাই, ওর বাবা মা নেই তো, শুধু ওর মামা আছে বাংলাদেশে। বলছিলাম কি, আমার সাথে যদি ওর ছুটি পর্যন্ত সময়টা রেখে দিতাম। আর এখানে বলা বলির কি আছে গালিব, সে থাকবে এখানে আমাদের সাথে, সবার সাথে সময় কাটবে। ওর নাম কি যেন বললি? মিরাজ। ওহ মিরাজ, তুমি যতদিন আছো একদম বাইরের খাবার খাবে না, আমাদের বাড়িতেই খাবে। আরে তুমি তো জাতে বাঙালি, দেশের খাবার খেয়ে অভ্যস্ত হও। আমি বললাম, দেখা যাক। আমাদের কথার মধ্য দিয়ে নকল মেঘ বলে উঠল, মামা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমারও এখানে একা একা খুব বোরিং লাগছিল, যাক ফরেনার একটা সঙ্গী পাওয়া গেল। সমস্যা নেই, গালিব আছে, মিরাজ আছে, সব তো সমবয়সী। গালিবকে এতক্ষণ যাই বলি না কেন এখন বেশ বুদ্ধিমান মনে হচ্ছে, সুযোগ বুঝে এমন একটা কাজ করলো বলার বাহিরে। আমার অবশ্য এই পরিবারে এই পজিশনটা বেশ প্রয়োজন ছিল। ডেকোরেশন লুক সাজাতে একটা উদ্দেশ্য, বাড়ির চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, কেউ কিছু মনে করবে না। 3 দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো। আনাচে কানাচে সাজানোর কন্ট্রাক্ট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আমার সব প্লেনে পানি ঢাললো এই মুটকা মেঘ। আচমকে এমন একটা সিচুয়েশনে পড়বো কখনো ভাবিনি। আমাকে ভেঙে পড়লে হবে না, সব কিছু আবার ঢেলে সাজাতে হবে। তার জন্য আনাচের শরণাপন্ন হতে হবে। খাবার টেবিলে সবাইকে দেখছি, কিন্তু তুরিকে দেখছি না। তুরি আর এই পরিবারের মাঝে কিছু তো একটা আছে। সবাই আমার বোনকে অবহেলা করছে না তো? মারজানা বেগমের তো নিজের পেটের মেয়ে, তাহলে সে কিছু বলছে না কেন? আবার গতকাল মামি বলেছিল মেঘ আসলে তোর বিয়ে ভেঙে যাবে, এই কথাটা তখন তত গুরুত্ব দেয়নি। এখন দেখছি সব থেকে এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। আমি আর গালিব তার রুমেই বসেছিলাম, হুট করে মারজানা বেগম আসলো সেখানে। আমি আর গালিব অনেকটা থমকে গেলাম, কি বলবে কে জানে। গালিব, জি ফুপু, তোর একটু মেঘের সাথে যা তো। গালিব বলল, কোথায়? মেঘ নাকি তুরির বর দেখতে যাবে, তোরা গেলে ভালো হয়। আমি গালিবকে ইশারায় বললাম রাজি হওয়ার জন্য। গালিব বলল, আপনি চিন্তা করবেন না, আমরা যাব। ঠিক আছে, রেডি হয়ে নিচে আসো। মারজানা বেগম চলে গেল। আমি বললাম, আচ্ছা গালিব, তুরির হবু বর দেখতে কেমন রে? গালিব বলল, এটা আর আমাকে বলিস না। আমি বললাম, কেন? সেখানে গেলেই দেখতে পাবি। আমি বললাম, আমার কেমন যেন লাগছে রে, মনে হচ্ছে তোরই ভালো নেই, 2 দিন থাক, তাহলেই বুঝতে পারবি। আমি বললাম, শুন গালিব, এমপি মন্ত্রী গুনার টাইম আমার নাই। আমি কেমন ছেলে তুই ভালো করে জানিস। আমি যদি দেখি আমার বোনের একটু কষ্ট, পুরো বাড়ি আগুন লাগিয়ে দেব। কে বাঁচলো কে মরলো সেটা দেখবো না, মৃত্যু পরও আমার নেই। গালিব বলল, মাথা ঠান্ডা রাখ, উত্তেজিত হয়ে কিছু করা যায় না। আমি বললাম, মাঝে মাঝে মন চাই তোকেও ইচ্ছে মতো পিটাই, তুই সব কথা আমার থেকে গোপন রেখেছিস। গালিব বলল, আমি তো সাদে গোপন রাখিনি, কোনো অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা। আমি বললাম, আমার কাছে বললে সমস্যা কি? গালিব বলল, আচ্ছা বাদ দেও এসব, চল নিচে চল। আমি বললাম, ওয়েট, আচ্ছা নকল মেঘটাকে কে নিয়ে আসতে পারে বলতো? গালিব বলল, সেটা তো আমি ভাবছি, সম্ভবত মুন্নির কাজ। আমি বললাম, কিন্তু সে কেন নকল মেঘকে নিয়ে আসবে? জাস্ট অল্প কিছুদিন এখানে থাকলেই সবকিছু নিজে থেকেই জানতে পারবি। আমি অপেক্ষায় রইলাম। নিচে নামতে প্রমা এসে বলল, মেঘা নাকি আপনার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে। প্রমার থেকে মেঘার ফোন নাম্বার নিলাম। এখন অবশ্য নিজের ভেতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে। এই অনুভূতির কথা শুধু ছেলেরাই বলতে পারবে। আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল। যাই হোক, সেটা অন্যদিন সবার সাথে শেয়ার করব। এখন গল্পে যাওয়া যাক। প্রেমে পড়লে পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে, আমার মাঝেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তবে কি আমিও সেই শ্যামলাবর্ণ বহুরূপী মায়াবিনীর মায়ার জালে ফেসে গেলাম? মুহূর্তেই মনে হতাশার সৃষ্টি হলো। প্রমা বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়ে আছে। কি অদ্ভুত, আমি সেটা যেন মেঘার প্রতি মায়ার অনুভূতির সৃষ্টি করছি, আর আমি এক দিক দিয়ে একতরফা ভাবছি কেন? মেঘাও যে আমাকে নিয়ে ভাবে। মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতির সৃষ্টি হওয়া চাই। কত বোকা হচ্ছে দিন দিন। মেঘার ফোন নাম্বার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি, ফোন দিতে সাহস পাচ্ছি না, কি না কিভাবে। তাই SMS দিলাম, হাই লিখে বসে আছি। অনেকক্ষণ যাবৎ কোনো রিপ্লাই নাই। কালিপার মুড করে রেডি হচ্ছে। আমি সোফায় বসে মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। একটা সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাবো না, তবু আশা ছাড়িনি। টু টু করে নোটিফিকেশন বেজে উঠলো। মেঘা রিপ্লাই দিয়েছে। কে আপনি? আমি রিপ্লাই দিলাম, পাওনাদার। মেঘার কাছ থেকে রিপ্লাই আসলো, ওহ আপনি সেই কিপ্টে লোকটা। মেসেজে আমি বললাম, নিজের টাকা নিতে চাচ্ছি, এখানে কিপ্টের কি দেখলা? বারে 500 টাকার না হয় একটা মামলা,
এর জন্য আপনার ঘুম আসছে না? 500 টাকা নয়, 5000 হয়েছে এখন। কি? আপনি যেখানেই থাকুন না কেন, অতি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বুঝেছি, টাকার জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় দেখা করবেন আপনি বলেন? কোথায় আসতে হবে? কখন আসবো? আধা ঘন্টার ভেতরে। মনে মনে লাড্ডু ফুটছে, মেয়েটাকে আবার দেখতে পাবো। হোক না সে পরের, প্রিয় মানুষকে দেখার মাঝে অধিক আনন্দ। কালিব ডাইভ করছে, আমি তার পাশে, আর মুটকু পিছনে। ইচ্ছে করছে স্টারিংটা খুলে ওর মাথায় বাড়ি দেই। এমন ভাবে অভিনয় করছে আমার কাছে এখন আমাকে সন্দেহ লাগছে, আমি মেঘ নাকি সে মেঘ। এখন উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করাও যাবে না, তাহলে মারজানা বেগম আবার আমার অবস্থা বেহাল করে ছাড়বে। কালিফকে মেঘার দেওয়া ঠিকানা দেখালাম। আমি বললাম, এই ঠিকানা ইমার্জেন্সি ভাবে নিয়ে চল। কালিফ বলল, কেন? আমি বললাম, একজন আসছে, দেখা করবে। পিছন থেকে মুটকু বলল, ব্রো ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে। আমি বললাম, ওকে, নো প্রবলেম, আমরা আছি তোমার সাথে। মুটকুকে কিছু বলার মতো ইচ্ছে এখন নেই, অযথা মুড নষ্ট করতে চায় না। মুটকুর কথায় রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেলেও গালিপে কে থামাবে? বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি। কি অদ্ভুত কথা বলছে, একদম হানিমুন পর্যন্ত চলে গেছে সে। নদীর পাড়ে মনোমুগ্ধকর পরিবেশ, এদিক দিয়ে বয়ে গেছে নদীর ছোট একটি শাখা। এপার ওপার পারাপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা। বিকেল বেলা আসতে পারলে বেশ ভালো হতো। সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো, কিন্তু কারো আসার নাম নিশানা নেই। গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না, কিন্তু মোটো কিছু বলেনি। সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো। অনেকগুলো মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। এখান থেকে নাকি বেশি দূরে নয় পাত্রের বাড়ি, তাই গালিব আর মুটকুকে পাঠিয়ে দিলাম। আমি গালিবের সাথে আবার বিকেলে এসে দেখবো পরকে। কি ভেবে যেন 2 ঘন্টা বসেছিলাম জানি না, কিন্তু মেঘা না আসার কারণটা বুঝতে পারছি না। ফোন দিলে আবার কে না কে ধরে বসে, সেটা ভেবে আর ফোন দিলাম না। মেঘার প্রতি ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম, কেননা প্রিয় মানুষের প্রতি কখনো ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই। যত সম্ভব তার ভুল করে কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো। হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে, এই জন্য আসতে পারিনি। তবে প্রশ্ন একটা মনের কোণে রয়ে যায়, অন্তত মেসেজ দিয়ে বলতে পারতো ব্যস্ত আছি। কালিবকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য। তোরির হবুবর দেখে মাথা গরম হয়ে গেল। এটা ছেলে পক্ষের বাড়ি দেখে কোনো রকম দাঁতে দাঁত চেপে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি, আর আগে শরীর কাঁপছে। গালিব চুপ হয়ে রয়ে আছে। ছেলেটা হলো এডিস্টিক, মানে তার এখনো মানসিক বিকাশ হয়নি, ছোট বাচ্চাদের মতো আচরণ করে। বুঝেছি, ছেলের বাবার টাকা পয়সা দেখে মারজানা বেগম বিয়েটা ঠিক করেছে। তুরি এমনি সে বাক প্রতিবন্ধী, আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে। এটা সংসার তো 1 মিনিটও সুখী হবে না। আমি আর গালিব হতাশা হলেও মুট্টু দিব্যি বলে যাচ্ছে, গালিব পাত্র কিন্তু ফার্স্ট ক্লাস। আমার হেব্বি ভালো লেগেছে। ইচ্ছে করছিল ওর মুখ বরাবর শরবতের গ্লাসটা ছুঁড়ে মারি। গালিব বুঝতে পারে আমার অবস্থা। গালিব ততক্ষণে আমার হাতটা ধরে ফেলে, শালা গালের জন্য চোখ দেখে না, এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র। তোর মুখোশ যদি আমি প্লাস দিয়ে টেনে টেনে না খুলছি, তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না। পকেটে মোবাইল বেজে উঠলো। রাগটা সংযত করে মোবাইলটা পকেট থেকে বের করলাম। দেখলাম মেঘার নাম্বার থেকে ফোন এসেছে, সাথে সাথে সুইচ অফ করে দিলাম। এই মেঘ এত ভেসে আসেনি যে একটা মেয়ে তাকে আঙ্গুলের ইশারায় নাচাবে আর সে নাচবে। এমনি মেজাজ ভালো না, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।